বাবা আজকে তোমার জন্য আমার জীবনটা শেষ, এরকম জায়গায় কেন আমারে বিয়ে দিলে? আমার বাবাকে অনেক অপমান করেছে, বাবাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট পাইছিল আমার বাবা। তখন আমার বাবা স্ট্রোক করে মারা যায়। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। একটা মেয়ের সাথে রিলেশন করছিলাম, ওনার সাথে আমার কথাবার্তা হইতো, তার সাথে আমার 2 বছর সম্পর্ক। পরে এই সম্পর্কের কথা আমার বাবা মা জানতে পারে, তখন আমার বাবা এই সম্পর্কটা মেনে নিতে পারছে না। সে কি করলো, তখন আমারে একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। তখন আমি বলতেছি না, আমি একজনকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। তখন আমার বাবা বলতেছে না, বাবা বলতেছে বিয়ে করতে হবে। আমার মা আমাকে জড়ায় ধরে কাঁদতেছে যে বাবা দেখ তুই এই ইয়েতে রাজি হয়ে যা। তখন আমি কি করব, যে যাক আমি আমার বাবার সুখের জন্য আমি চাই না আমার বাবা মা কষ্ট পাক। তখন আমি এক পর্যায়ে রাজি হওয়ার পর তখন আমার বাবারে বলছি, বাবা তুমি ভালো যেটাই ভালো মনে করো করো, সমস্যা নেই, যাক আমি তোমার শান্তি চাই, আমি আমার শান্তি ত্যাগ করে দিয়ে তোমার শান্তি চাই, তোমার যেখানে ভালো হয় ওইখানে করো। যাক আমি মেয়েটাকে ওই থেকে আমার নাম্বার ব্লক করে দিয়েছি, তার সাথে আমি কোনো যোগাযোগ করি নাই, প্রেমিকের সাথে ওনার সাথে। আমি তাকে অনেক ভালোবাসতাম, মেয়েটা খুবই ভালো ছিল। আমি মানে এমন প্রেম ছিল, কখনো আমি ওকে একটু টাচ করে আমি দেখিনি। তখন ও তো কান্নাকাটি করতেছে, তখন আমি ফোন দিয়ে ওরে বুঝাইতেছি, দেখো আমার ফ্যামিলির জন্য আমি তোমাকে কোরবান করতেছি, কিন্তু আমি পারবো না আমার ফ্যামিলিকে কোরবানি করে আমি তোমাকে নিয়ে সংসার করতে, তা আমার জন্য সম্ভব হবে না। তুমি যদি আমারে ভালোবাসো তাহলে এটা ত্যাগ দিয়ে দাও। অনেক কান্নাকাটি করছিল। আমি বলছিলাম দেখো আমার সুখের জন্য তুমি আমাকে ভুলে যাও। পরে আমি ওই থেকে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে আমি ওইটি সারা রাত আমি কান্না করছিলাম। মানে আমার 2 বছরের সম্পর্ক, ওনার সাথে আর যোগাযোগ করি নাই। পরে ওই যে মেয়েকে পছন্দ করছিল আমার বাবা, তার সাথে আমার বিয়ে হওয়ার পরে তখন আমি তাকে মেনে নিলাম, কারণ যেহেতু আমার বাবা পছন্দ করছে, তার তো এখানে কোনো দোষ নাই। সে আমার কাছে আসছে, তার বাবা মার মতে বিয়ে হয়েছে, আমার বাবা মায়ের মতে বিয়ে হয়েছে, এখানে তার কোনো দোষ নাই। আমি আমার আগের সব কিছু ভুলে আমি তাকে বরণ করে নিলাম। তার সাথে আমি যেভাবে একটা স্ত্রীকে সম্মান দেওয়ার ততটুকু দিয়েছিলাম। পরে আমার স্ত্রীকে উঠে নিয়ে আসার পর ওনার সাথে আমার যাক 3-4 মাস সংসার হওয়ার পরে উনি আবার বেড়াতে যান ওনাদের বাড়িতে। তাদের বাড়িতে আমি নতুন জামাই, তাদের বাড়িতে যাই। যেই দিন যাই ওই দিন থেকে তার মার আচার ব্যবহার দেখে আসলে যে একজন নতুন জামাই যে শ্বশুর বাড়িতে আসে তার একটা সম্মান আছে, মর্যাদা আছে, কিন্তু ওই সম্মানটুকু আমি পাই নাই। শুনছিলাম আর কি উনি রাজি ছিল না, ওনার বোনের ছেলের কাছে বিয়ে দিতে চাইছিল। শ্বশুরের ইচ্ছা এবং দাদা শ্বশুরের ইচ্ছায় আমার সাথে বিয়ে হয়েছিল। তখনও আমি নিজেকে নিজে সামলে নিলাম, যাক হয়তো আজকে এমন হয়েছে, পরে হয়তো ভালো হইতে পারে। তো যাক উনি যে কথা বলতো, আমার স্ত্রী মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা কথা বলতো, তাদের বাড়িতে গেলে যে তাদের বাড়ি থেকে আমার বাড়িতে আসতো তখন কিছু উল্টাপাল্টা কথা বলতো। যখনই তাদের বাড়িতে যায় একটা কথা আছে না, একজন মা মেয়েকে যে বিয়ে হইলে হিসাব করে যে ওইটা পরের ঘরে চলে গেছে, যে বাবা দেখো কিভাবে পরের ঘরে তুমি তাদেরকে সুখী রাখবা, সুন্দরভাবে চলবা, সুন্দরভাবে তাদের সাথে আচরণ করবা, শ্বশুর শাশুড়িকে সম্মান করবা, নিজের স্বামীকে সম্মান করবা। কিন্তু ওই কথাটা তার মুখ থেকে পাইলাম না, কখনো না। তিনি আরো উল্টা বলতো যে এখনকার মেয়েরা অত বোকা না, মনে বল রেখে কথা বলবা, যেন তোমারে অপমান করতে না পারে, তুমি মন শক্ত করে কথা বলবা। আগের ওই যুগ নাই, আগের ওই দিন নাই, এখনকার মেয়েরা এগিয়ে আছে, কারণ তোমার দুর্বলতা দেখলে ওরা তোমারে আরো মানে ইয়ে করবে, মানে বিভিন্ন কথা বলে তাকে উস্কানিমূলক। আমার শাশুড়ি আমার ওয়াইফকে বলতো। পরে এগুলো শুনে সে আমাদের বাড়িতে আসলে কি শ্বশুর কি শাশুড়ি কি স্বামী ওগুলোর কোনো কেয়ার করতো না। তখন আমি ভাবলাম এখনো ওর বয়স কম, যাক আমি এগুলো মেনে নিতাম। আমার মা বাবা অত ইয়ে করতো না, যে এখনো ছেলে মানুষ। এর ভিতরে যাক 2 বছর আমাদের সংসার হয়ে যায়, তখন আমার মেয়ে হওয়ার পরে আমার সাথে কিছু হলে বলতো যে আমি তোমার সংসারে থাকবো না, তোমার মাকে নিয়ে থাকো, তোমার বোনকে নিয়ে থাকো, মানে আজে বাজে ব্যবহার করতো ছোট মোটো বিষয়, এর টুকিটাকি কথাতে। এর ভিতরে তার বাবা মা এইভাবে বলে যে তাদের ফ্যামিলি, তারা একটা জমিন কিনছিল, তখন তারা একটা অভাবে অনাটনে পড়ে গেছে। এখন আমারে চাপ দিছে যে আমি তাদেরকে কিছু টাকা ধার দেওয়ার জন্য। তখন ওনার বাবা মা বলতেছে যে বাবা দেখো আমাদের তো বড় ছেলে নাই,
তুমি বড় ছেলে হলো আসো, জামাই হলো আসো, এইভাবে আমাদেরকে উদ্ধার করো, আমরা তো এই সমস্যাতে পড়ছি। আমার ওয়াইফ আমাকে ধরে অনেক কান্নাকাটি যে আমার বাবা মায়ের ঝামেলা আছে, এই সমস্যা। যাক, আমি 3.5 লাখ টাকার মতো তাদেরকে দিছিলাম। দেওয়ার পরে এই যে তাদের সাথে কিছুদিন ভালো কথাবার্তা চলে, আমি গাড়ির থেকে এভাবে উল্টে পড়ে আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি উঠতেও পারি না, বসতেও পারি না, মানে এমন অবস্থা হয়েছে আমি যে বসবো উঠতেও পারি না, শুইতেও পারি না। আমি হাসপাতাল গেছিলাম, তখন ডাক্তার বলতেছে যে এটা অপারেশন করার লাগবে। আমার হাতে তখন টাকা পয়সাও ছিল না। তখন আমার ওয়াইফকে বললাম যে আমি যে ওদের কাছ থেকে টাকা পাবো, কিছু টাকা এনে দাও। তখন কি করলো, সে একদিন আমারে এভাবে সকালে সে আমার বলতেছে আমি আমার বাবার বাড়িতে যাব টাকা আনার জন্য। আচ্ছা ঠিক আছে যাও। ব্যাগ ট্যাগ গুছাই নিয়ে সে তাদের বাড়িতে গেল। সে বলতেছে আমি 12টা বা 1টার ভিতরে আবার চলে আসবো। আমার ছেলে মেয়ে 2টারে নিয়ে গেছে। আমি তখন আমার বাসায় বিছানায় শোয়া আছি, 3টা-4টা বাজে গেছে, তার কোনো খবর নাই। পরে কি করলো, তারা ফোন দিয়েছিলাম তুমি কই, বলতেছে আমি আমার বাবার বাড়িতে আসছি, আমি আর যাব না। কেন যাবে না, আমি তো ঘরে অসুস্থ, আমাকে এভাবে রেখে তুমি কেন চলে গেলে? তখন সে বলতেছে যে আমার বাবা মা টাকা দিতে চায় না, আর আমিও তোমার বাড়িতে যাব না। তুমি অসুস্থ হয়ে পড়েছো, যাই করেছো ওটা তোমার ব্যাপার, আমি আর তোমার বাড়িতে যাব না। তো আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো, টাকা লাগবে না, তুমি চলে আসো। আমি যে শোয়া থেকে উঠতে পারি না, আমার ওষুধ খাওয়াবে বা আমাকে যে ধরে বাথরুমে নেওয়া লাগে, যে আমার কেউ নাই যে আমাকে, আমার মা অসুস্থ। অনেক কান্নাকাটি করলাম তখন, যে দেখো তুমি চলে গেছো, আমাকে তো দেখার মতো কোনো লোক নাই, তুমি ফিরে আসো, আমার টাকা লাগবে না, তুমি চলে আসো। তখন উনি বলতেছে না আমি আর যাব না। তখন সে মোবাইল অফ করে দিছে। 4 মাস এইভাবে, 4 মাস পরে আমি ওরা ফোন দিছিলাম, আমার ফোনটা ধরছিল। তখন উনি বলতেছে যে আমি আসবো, তুমি যদি তোমার বাবাকে মারতে পারো, তোমার বাবা টাকার জন্য আমারে অনেক কথা বলেছে, তোমার বাবাকে মারতে পারো, তখন আমার তোমার বাড়িতে আসবো। তখন আমি বললাম যে আমি কেন আমার বাবাকে মারবে, একটা ছেলে কিভাবে তার বাবাকে মারবে? আমার মন অভিমান হয় যে আমি আমার প্রেমিকাকে কষ্ট দিয়ে আমি ওকে বিয়ে করেছি আমার বাবার মতে। আমার বাবারে বললাম যে বাবা দেখো, আজকে তোমার জন্য আমার জীবনটা শেষ। আমার বিয়ের শুরু থেকে আমার সংসারে আমি অনেক কষ্ট পাইছি, যে বাবা শুধু তোমার জন্য। তুমি কেন, আমি কি এমন অপরাধ করেছি তুমি যে আমারে এই একটা ঝামেলা আমারে ফালাইলা, এরকম জায়গায় কেন আমারে বিয়ে দিলা? আমি যারে ভালোবাসতাম তাকে বিয়ে করলে মনে হয় আমি সুখী হইতাম, কিন্তু বাবা তোমার পছন্দ মতো করতে যাই, কিন্তু আমার জীবনটা শেষ। আমি কি এমন অপরাধ করেছি তোমার, তুমি কেন আমারে এমন বিপদে ফালাইলা? সুখ পাইতেছি না। আমার বাবা এগুলা নিয়ে অনেক কষ্ট পায় যে আমার সন্তানের জীবনটা আমি নিজে হাতে শেষ করলাম। তখন আমার বাবা স্ট্রোক করে, তখন আমার বাবা মারা যায়। আমার বাবা চলে গেছে, আমার বাবার সাথে তো অন্যায় হয়েছে। আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কথা বলেছি আমার বাবাকে অনেক ভালোবাসতাম। আমার বাবাকে, ওনার কারণে আমি অনেক অপমান করেছি, অনেক কষ্ট নিয়ে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। অনেক কষ্ট পাইছিল আমার বাবা। পরে আমার বাবার মৃত্যুর সময় সে আবার আসে আমার বাড়িতে। আসার পর আমার ছেলে মেয়ে আমার ধরে কান্নাকাটি বলতেছে দেখো বাবা, তুমি ছাড়া আমাদের কোনো গতি নেই, তুমি আমাদেরকে ফেলে দিও না, অন্তত আমার দিকে তাকাই হইলে আমার মাকে মেনে নাও। তখন আমার মেয়েটা 12 বছর চলতেছে, আমার মেয়েটা বুঝের হয়েছে। তখন আমি তাদের কান্না দেখে, আমার ছেলে মেয়ের কান্না দেখে, তখন আমি যা কি করলাম, ওদের মুখের দিকে তাকাই আমি, তাকে আবার মেনে নিলাম। সে আবার এই 5-6 মাস আমার সাথে সংসার করার পর সে তাদের বাড়িতে যায়, বেড়াতে যায়। তখন আমি বলছিলাম দেখো কিছু টাকা অন্তত আমাকে দাও। তখন তার মা বাবা বলতেছে ঠিক আছে আসো। তখন আমি যাইতেছি, এখন আমারে বলতেছে একটা কাবিন, তোমার ওই কাবিন নামাটা নিয়ে আসিও। আমার মনে তো অতটুকু নাই, আমি সহজ সরল মন। তখন আমি ওর কাবিন নামাটা নিয়ে যাই, আমার বিয়ের কাবিন নামাটা শ্বশুর বাড়িতে গেছিলাম, ও তখন ওদের বাড়িতে নেওয়ার পরে তখন এই কাবিন নামাটা নিয়ে তখন ওরা হাসাহাসি করতেছে যে কাবিন নামাটা পাই। তখন আমার মনে একটা সন্দেহ জাগছে, তারা আমার টাকাও দিতে চাচ্ছে না, তাদের মেয়েকেও আমাকে দিতে চাচ্ছে না। এখন এই টাকার জন্য তাদের মেয়েকেও ডিভোর্স করাতে পারতেছে না। আমি তো আমার ওয়াইফকে ডিভোর্স দিবেই না, তারা চাইছিল জোর করে ডিভোর্স নিয়ে নিবে। তো এখন জোর করে ডিভোর্স আর নিতে পারে নাই, আমি ডিভোর্স দিব না আমার ওয়াইফকে। তখন মাগরিবের সময় ওনারা দেখতেছি দরজা আটকে ফেলছে। আমার ওয়াইফ আমার 2টা ছেলে মেয়ে নিয়ে বাইরে দাঁড়ায় আছে।
ওনারা ভিতরে দরজা আটকে রাখছে, ভিতরে আমার শ্বশুর, আমার সম্বন্ধী, আমার 2টা শালি, আমার শাশুড়ি। ওনারা আমারে ধাক্কা দিয়ে এইভাবে ওরা বাপ ছেলে ধরছে, ধরার পর এইভাবে আমার হাত বাঁধছিল। যখন আমার হাত বাঁধে আমি শুধু ওরে ডাকতেছি, দেখো ওরা কেন এমন করতেছে। আমি তো বারবার শুধু ওরে বলতেছি, ও ছাড়া তো এখানে আমার কেউ নেই। আমি বলতেছি দেখো তুমি ওদেরকে বলো ওরা কেন আমার সাথে এমন করে। কি বলবো, আমি চিৎকার দিতেছি, ওনারা বলতে শুধু আমি দেখতে আমার ওয়াইফ আসে কিনা, দরজা খুলে যদি ও আসে যে আমার ধরে যে আমার স্বামীকে কেন মারো, আমি শুধু ওর দিকে তাকাই আছি, দেখিনি ও আসে। কিন্তু ও একটিবারের জন্য বলে না যে আমার স্বামীকে মারবেন না। সে বাইরে দাঁড়াই আছে, সে একটিবারের জন্য আসে না, সে বলে না। 15টা বছরের সংসার ওনার সাথে, সে একটি কথাও বললো না। তখন আমার মেয়ে ঘরে ঢুকছিল, আমার মেয়ে ঘরে ঢুকে চিৎকার করতেছে। পার্শ্ববর্তী কিছু লোক তখন শুনতে পেরে তখন ও আসি দেখে যে এই অবস্থা। তখন সে 999 কল দেয়। 999 কল দেওয়ার পর তখন পুলিশ আসে, তারা আমাকে ধরে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যায়। নেওয়ার পরে তখন তাদেরকেও ধরে নিয়ে যায়, থানায় নিয়ে যায়। নেওয়ার পর আমার 3-4 ঘন্টা পর জ্ঞান আসে। পরে ওই হাসপাতালে ছিলাম, আমি অনেকদিন ছিলাম, কিন্তু একটিবারের জন্য সে আমারে দেখতে যায়নি। পরে আমি থানায় একটা মামলা করছিলাম এবং কি আমার টাকা পয়সা পাবো মামলা করছিলাম। মামলা এখনো চলমান, আমি হাজিরা দিচ্ছি। তখন আমি তো আমার ছেলে মেয়ে আছে, আমি ডিভোর্স দিতে চাই না। উনি আমাকে এখনো ডিভোর্স দেয় না, যোগাযোগও নাই, আমার সাথে যোগাযোগও নাই। ওর বাবা মা চাইতেছে না যে আমার কাছে মানে তাকে দিবে না, এই কারণে সেও মনে আসতে চায় না। আমি তো ওকে ডিভোর্স দিই না, এই জন্য এই যে মামলার আসামি আমি তাকে করি নাই, তাদের সবাই ওদের ফ্যামিলি সবাইকে করছি, কিন্তু তাকে করি নাই। যেহেতু আমি চাইতেছি ও যদি ফিরে আসে, কারণ আমার ছেলে মেয়ের দিকে তাকাই হলো আমি ওকে নিব, আমি তাকে আসামি করিনি। কিন্তু সে আসলো না, সে আসে নাই, তার সাথে আমার যোগাযোগও নাই, যোগাযোগ হয় না। যেহেতু আমার মেয়েটা বড়, এখন একটু না একটু বুঝে আমার মেয়ে, তখন দেখতেছে যে সবকিছু আমার সাথে অন্যায় হইতেছে, তখন আমার মেয়েটা বুঝে আমার কাছে চলে আসে। আমার মেয়ে বলতেছে আর ওদের কাছে যাবে না, ছেলে তার মায়ের কাছে। আমার ছেলেটা এখনো ছোট, আমার ছেলের সাথে যোগাযোগ হয় না, এখনো যোগাযোগ করতে দেয় না। মেয়েটা আমার কাছে নিজে ইচ্ছে চলে আসছে। আমি চাইতেছি উনি যত ভুল করেছে সামনের দিকে, এখন যদি ওর নিজের ভুল স্বীকার করে তার মা বাবাকে ত্যাগ করে আসতে পারে আমার কাছে, তাহলে আমি তাকে মেনে নিব। সে যদি আমার কাছে আসি বলে যে আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি যতটুকু করেছি অনেক অন্যায় করেছি তোমার সাথে, যে আমাকে ক্ষমা করে দাও, আমি আমার মা বাবাকে ত্যাগ দিয়ে তোমার কাছে চলে আসি, তখন হয়তো আমি তাকে ক্ষমা করে দিয়ে আমি তাকে গ্রহণ করে নিব। তাকে এটাই বলতে চাই, দেখো একজন স্বামীকে যতটুকু সম্মান করা দরকার একজন মেয়ের, ততটুকু সম্মান দাও। কিন্তু তুমি তোমার মা বাবার কথা ধরে আমার জীবনটা শেষ করে দিয়েছো, তোমার সন্তানের জীবন শেষ করে দিয়েছো, তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছো কেন? একটা মেয়ে বিয়ে হয়ে গেলে তার স্বামীর বাড়ি তার সবকিছু, তার স্বামী তার জীবন মরণ। আর তার মাকে আমি বলতেছি, তাকে না প্রত্যেকটা মাকে আমি বলতেছি, প্লিজ আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করতেছি, একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন তার স্বামীর বাড়ি তার সবকিছু, তার স্বামী তার জীবন মরণ। আপনারা তাকে উল্টা সিধা কথা বলে তার সংসারটা নষ্ট করবেন না। যেভাবে তার সংসারটা ঠিক থাকে ওরকম সাজেশন দিবেন, তাকে উল্টা সাজেশন দিয়ে তাদের সংসারটা নষ্ট করবেন না। অনেকটা ফ্যামিলি মায়ের কারণে মেয়ের সংসারটা ভেঙে যায়। প্লিজ দয়া করে আপনারা মায়েরা সচেতন হয়ে যান, একটা মেয়ের জীবনটা ধ্বংস করেন না। তার সাথে আরেকটা কয়েকটা জীবন ছেলে মেয়ে আছে, তার স্বামীর জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে আপনাদের এই কুপরামর্শের কারণে। আপনারা এই পরামর্শ না দিয়ে তাদেরকে কিভাবে সুন্দরভাবে চলতে পারে, কিভাবে স্বামীর সাথে স্বামীর ফ্যামিলির সাথে চলতে পারে, ওই পরামর্শটুকু দিয়ে আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ। প্রত্যেকটা মাকে আমি, বাবা মাকে এতটুকু বলতেছি, আপনাদের মেয়েদেরকে অতটুকু পরামর্শ দিবেন।